থাম্বনেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম হাই প্রোফাইল মিটিং। হ্যাঁ, এটা তো আপনারা গতকাল সারা রাতে অনেকেই ভিডিওগুলো করেছে। হাই প্রোফাইল মিটিং চলছে, হাই প্রোফাইল মিটিং চলছে। আমি এই মুহূর্তে দিচ্ছি। কারণ হচ্ছে মিটিংটা শুরু হবে আজকে দিনের ১২ টার পরে। মানে ১২টা থেকে ১ টার ভেতরে সবাই ঢুকা শুরু করবে। তো আজকের মিটিং এ যারা আছে, এটা হচ্ছে যে আমাদের বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে যাচ্ছে ১৩ জনের একটা গ্রুপ। তার মধ্যে আমাদের রেজাউল করিম ভাই আছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হয়তো বলতাম যে উনি মন্ত্রী, আরে না। কারণ রেজাউল করিমের কমিটিতে কোনো পদ-পদবি নেই। বিপ্লব বড়ুয়ার আছে এবং শেখ হাসিনার খুব কাছে থাকার কারণে, নেত্রীর কাছে থাকে না, তার নেতৃত্বে যাচ্ছেন বা আপনি ধরেই নেন কারো নেতৃত্বে যাচ্ছেন না, এদের ডাকা হয়েছে। তো সেখানে আমেরিকা থেকে অলরেডি চলে গেছেন উনি। আজকে ৩ দিন যাবৎ ওখানে আছেন। রেজা ভাই লন্ডনে ছিলেন, উনিও গেছেন। আজকে অনেকে হয়তো উনার ফটোটা দেখেছেন, এই গৌতম লাহিড়ী দাদার সাথে বসে উনাদের ফটোটা। উনারা ২ জনই হাই প্রোফাইল, ২ জন ছাড়াও আছে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা এবং আছেন রোকেয়া প্রাচী। আপনারা সকলেই চিনেন রোকেয়া প্রাচীকে। অ্যাম এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারৈ এবং মহিলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য রাখি, যেটা কিনা আমাদের নানক ভাইয়ের মেয়ে, আপনারা সকলে জানেন। এবং যুব মহিলা লীগের আরেক সম্পাদক অরুণী। আপনারা সকলে এনাদের চিনেন। এছাড়াও আরো বেশ কিছু লোক যাচ্ছে। টোটাল ১৩ জনের একটা গ্রুপ। আজকে নেত্রীর সাথে বৈঠক। নেত্রীর সাথে এই বৈঠকটা আসলে হাই প্রোফাইল এই জন্যই বলছি যে গত ৮-১০ দিন যাবৎ বিভিন্ন গ্রুপে মিটিং হচ্ছে। তবে এখনকার এই মিটিং নেত্রী বলার পরে যে আমি আসছি ডিসেম্বরে, বলার পরে এটা হচ্ছে যে হাই প্রোফাইল মিটিং। এরপরে এখন সম্ভবত সপ্তাহে ৩ দিন বা ৪ দিন প্রতিদিনই মিটিং হইতে থাকবে। আগামী যে মিটিংটা আছে সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের পুরুষ কমিশনার, মহিলা কমিশনার এইভাবে নিয়ে মিটিং গুলো হবে। কারণ নেত্রী যখন দেশে আসবেন তখন বিভিন্ন জায়গায় আমাদের এই সেক্টরের লোকগুলোকে দরকার। কারণ এখন তো এই মুহূর্তে তো আমাদের ঐক্যের দরকার, বিভেদের দরকার নাই। এই মুহূর্তে আমাদের সংযোগের দরকার, বিয়োগের দরকার নাই। সুতরাং এই হাই প্রোফাইল মিটিং চলছে। এই হাই প্রোফাইল মিটিং থেকে মিটিং শেষে কালকের টানা টোটাল মিটিং গুলোর শেষে হয়তো আমরা আজকে যেহেতু ১২ তারিখ, হয়তো ৩০ তারিখ বা আগামী মাসের যেকোনো সময় আমরা ২ টা ইনফরমেশন পেতে পারি। সে ২ টা ইনফরমেশন, একটা হচ্ছে যে নেত্রীর পক্ষ থেকে যেকোনো একজন হয়তো নেত্রী যা বলবে সেটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একজন হইতে পারে এবং আইন অঙ্গনের তো অনেক আইনজীবীর সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে। বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে অনেক আইনজীবী অলরেডি ঘুরে এসেছেন। বিদেশে যারা আছেন তারাও কথা বলছেন। এইটারও একটা আইন ফোরাম করে সেখানেও ১ জন বা ২ জন এবং মিডিয়া সেলের মিডিয়া প্রচারের জন্য ১ জন বা ২ জনের নাম এভাবে ঘোষণা হতে পারে। মানে এগুলো কোনো ডিরেক্ট পদবি না এই মুহূর্তে। মানে এটা বলেন যুদ্ধকালীন একটা সিস্টেম, যুদ্ধকালীন একটা সিস্টেম তৈরি হবে। তো এই হচ্ছে যে হাই প্রোফাইল মিটিংটা শুরু হয়েছে আজকে থেকে। মানে আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে ঠিক তার ঘন্টা ২ এক পর থেকে হাই প্রোফাইল মিটিংটা শুরু হবে। তো এইসব হাই প্রোফাইল মিটিং এর কি প্রয়োজন? বা নেত্রী চাইলে তো অমুক, ধরেন আমারই বলল যে তুই মিডিয়া ব্যক্তিত্ব, আপনারে বইলা দিল যে তুই আইন ব্যক্তিত্ব, অমুকেরে বলল যে তুই মাইর ব্যক্তিত্ব। এইভাবে কইরা দিতে পারত। না, এভাবে করা যায় না বিধায় এই মিটিং গুলো করে একটা বাইন্ডিংস আনতেছে সবাইকে। কারণ হচ্ছে যেহেতু ফেরত আসবেন। নেত্রী বলেছেন যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে উনি দেশে ফেরত যাবেন। সমস্ত নেতাকর্মী বলতে ৫-৭০০ নেতাকর্মীও এখন দেশের বাইরে নেই, সবাই দেশে আছে। যারা আছে তারা সবাই যাবে। নেত্রী বলছে আমি আত্মসমর্পণ করব, নেতারাও আত্মসমর্পণ করবে। এখন আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে আমাকেই অনেকে জিজ্ঞেস করছেন। তো আমি জানি যে অনেকে জিজ্ঞেস করছেন যে নেত্রী আসলে আমাদের উপর নির্দেশনা কি, এই কি, সেই কি। দেখেন আগে আমাদের বিচার করতে হবে কি আমাদের শত্রু কারা? সর্বপ্রথম আপনি যদি শত্রু চিহ্নিত করতে না পারেন তাহলে আপনি বুঝবেন না যে আপনি করবেন। এখন নেত্রী যখন দেশে যাবে আমাদের শত্রু ১ম তো সরকার।
তারেক জিয়া সরকার আমাদের শত্রু। কারণ তারা আমাদের জন্য ঢাকা এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, নৌপথ বলেন, রেলপথ বলেন, কোথাও যায় আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না। যে এসো, এসো গো গান গাইয়া ফুল ছিটাই গো। এরকম তো করবে না। ঠিক আছে না? পুলিশ ওদের ওই সক্ষমতা নাই যে আবার আমাদের পিঠে গড়ে তোলার কিছু, কিছু হুমকি দুমকি তো দেখাবে। ওই যে বাঘ যেমন দেখেন না, বাঘ জঙ্গলে যখন বয়স থাকে তখন খুব তেজি দৌড়ায়, বুড়ো হয়ে গেলে একটু হাউ, হাউ করে, ঐরকম পুলিশের অবস্থা। আর সেনাবাহিনী হয়তো একটু নড়াচড়া করলেও তারা খুব একটা বেশি কিছু করবে না। তাহলে আমাদের শত্রু কারা? বিএনপি। আমাদের শত্রু কারা? জামাত ইসলামী, মৌলবাদী শক্তিটা আমাদের শত্রু। এবং আইএসআই জঙ্গি। আইএসআই, পাকিস্তানের আইএসআই যারা আছে তারাও কিন্তু কাজকাম শুরু করছে। তারা এই জঙ্গিগুলোরা লাগাবে আমাদের পিছনে। কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ আইসা যদি মাজার সোজা করে দাঁড়ায় যায় তাহলে এই জঙ্গিদের অবস্থা খারাপ। এটা জানে। আমাদের সহযোগিতা করবে। আমাদের সহযোগী অবভিয়াসলি এখন আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি যে আমাদের কিছু ইনফরমেশন দিবে, সহযোগিতা করবে। কিন্তু ভারত এসে যুদ্ধ করবে না আপনার আমার দিন। কিছু লোক মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ধরেন কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ এন্ট্রি হয়ে গেছিলেন, তাদের মধ্যে যারা যারা অপমানিত হয়েছেন এরপরে, এরা কিছু কিছু লোক আমাদের সহযোগিতা নামবে। সে আগেই ভালো ছিলাম কথার মতো। এছাড়া যেসব নরমাল লোক যে আওয়ামী লীগ করছে হয়তো সমর্থন করে, এইসব লোক, এই যে হাজার হাজার লোক চাকরি গেছে, শিক্ষক মিক্ষক, এরা অন্তত কিছু করতে না পারলেও মৌন সমর্থন দিবে। এরা আপনাদের মিছিল মিটিং এ এসে রাস্তায় দাঁড়ায় হয়তো 2টা পানির বোতল দিয়ে যাবে চুপে চাপে, নিরীহ লোকেরা। বাকি আমজনতা, রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, তারপর ট্যাক্সি ড্রাইভার, মানে গরিব মেহনতি মানুষ, এরা আবার আপনাদের সাথে আসবে, কিছু কিছু হেল্প করবে। 100% সবাই নাইমা আপনাদের সাথে যুদ্ধে বন্দুক ধরবে না। যুদ্ধে বন্দুক সবাই ধরে না। সৈনিক বন্দুক ধরে, আমজনতা ধরে না। কিন্তু আমজনতা ব্যাটেল ফিল্ডে অন্য কাজ করে দেয়। কেউ খাবার দেয়, কেউ পানি দেয়, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ ট্রিটমেন্ট দেয়। এইটা তাহলে আমাদের শত্রু হচ্ছে যে মূলত আইএসআই এর এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে, মৌলবাদী যেগুলা, এই তার্কিশ এজেন্ট, পাইক্কা এজেন্ট, এগুলা, সাথে বাংলাদেশের মৌলবাদীগুলা, এই এনসিপির গুন্ডা, এগুলোর কথা কয়ে লাভ নেই। এগুলো মুতের সাথে ভাইসা যাবে বিএনপি। বিএনপি এবং প্রশাসনের একটা অংশ হয়তো চাইবে। কারণ কি জানেন? গত 2 বছরে তারা যারা খাইছে বা যা খাইতেছে, এখনো যা খাইতেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দিবে মনে করেন? ছেড়ে দিবে না। তারাও কিন্তু একটা মরণ কামড় দিবে। এই মরণ কামড় তারাও চাইবে না যে বাবারে এটা ছেড়ে দিয়ে, তো তারা জানে যে তাদের সবার বিচার হলো। এখানে কেউ ইন্ডিমিউনিটি পাবে না, এটা জানে। সুতরাং তারাও ছেড়ে দেবে, তারা মরণ কামড় দিবে। আর সেই মরণ কামড় আবার আমরাও দিতে হবে। এখন আপনারা বলতে পারেন আমরা কিভাবে মরণ কামড়? ভাই একটা কথা বলি আপনার, নেত্রী আসবে এটা শোনার পরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ধুপধুপানি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে 5ই আগস্ট নেত্রী 1:30 থেকে 2টার ভেতরে আমরা খবর পেয়ে গেলাম যে নেত্রী দেশ ত্যাগ করেছেন। সোনা প্রধান এসব বললেন না। এরপরে প্রচন্ড একটা তাণ্ডব চালাইলো এই মৌলবাদী জামাত বিএনপি গোষ্ঠী। আপনারা মনে রাখতে হবে, ওরা যে তাণ্ডবটা চালাইছে, ঠিক নেত্রী যখন বলবে যে আমি কালকে আসছি বা পরশু আসছি, সেম তাণ্ডব 100 গুণ গতিতে আমি আপনি চালাইতে হবে। আমি আপনি যখন এই তাণ্ডব চালাবো, এই তাণ্ডব তারা সইতে পারবে না। এই তাণ্ডব সর উপায় নেই তাদের। তবে এই তাণ্ডবের মধ্যে আমরা কোনো পুলিশ মারবো না, কোনো থানা লুট করবো না, থানা আক্রমণ করবো না। সেনাবাহিনী শক্তর ভক্ত নরমার জমে, এরা মারবে না, আমাদের মারতে আসবে না। প্রথমে একটু হাইফাই করলো কিন্তু করবে না। ওই যে গোপালগঞ্জে যে 5 জন মারছে, ওই ঘটনা এরা আর ঘটাইবো না। কারণ হেরাও এখন ছাইরা দিয়ে মাকাইন্দাবাচি অবস্থায় আছে। পুলিশ চুপ হয়ে যাবে। কারণ আপনি যখন রাইগা যাবেন, আপনি যখন মাইট শুরু করেন, পুলিশও সামনে আসবে না। ওই যে সন্ত্রাসী গোষ্ঠী, এটা আপনি চিহ্নিত করে পারেন। নেত্রী বারবার বলছে যে চিহ্নিত করো, লিস্ট করো, হ্যান করো, ত্যাগ করো, বলছে না? কারণ হচ্ছে যে আপনি নেত্রী ঘোষণা দেওয়ার লগে লগে ওই অ্যাটাকটা আপনারে করতে হবে। ফার্স্ট অ্যাটাক যদি আপনি কইরা বসেন, তখন কেন আমাদের তো এমনি সব গেছে, কিছুই নাই। আমরা এখন অ্যাটাক করলে আর কি বা করবি? যদি আমরা এই অ্যাটাক যদি করতে না পারি, তাইলে কি হবে জানেন? আমরা পিছায়া পড়বো। এটা মনে হয় কিন্তু ফুটবল খেলায় যেই দল যত বেশি প্রেসার করে অ্যাটাক করছে, সেই দলে কিন্তু গোল করে দিচ্ছে। আপনি অ্যাটাক করতে না পারলে, আপনি যদি অ্যাটাকিং ক্ষমতা না থাকে, সেভিং ক্ষমতায় যান, তাহলে আপনি জিতবেন না। আপনারা ফরওয়ার্ডে খেলতে হবে। সুতরাং আপনি ফরওয়ার্ডে খেলতে হবে। ঠিক নেত্রী বলার সাথে সাথে যদি ফরওয়ার্ডে খেলতে পারেন, তাইলে দেখবেন যে ওরা ভয়ে 5ই আগস্ট আমি আপনি চলে গেছি কেন, ওরা এত বেশি ফরওয়ার্ডে খেলতে আসছে যে আমাদের
দ্বিধাহীন হয়ে গেছি, আমরা বুঝে উঠতে পারিনি। ঠিক ওদের ওই সুযোগ, এবার ওদের জন্য ওই সুযোগ আর দেওয়া যাবে না। আমি আপনি নামার সাথে সাধারণ পাবলিকও উঠে তাদের শুরু করবে এটা, এবং এইটাই করতে হবে। এইটা কইরেই আমরা ওদের বুঝাই দিতে হবে সবকিছুর শেষ আছে, এবং এইটা হচ্ছে যে আমাদের শেষ খেলা। মনে রাখেন যে নেত্রী আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা অ্যাটাকিং এ যাইতে হবে। আমরা আর তখন সেভিং এ যাই লাভ নেই, মানে সেফ সাইডে যাই লাভ না, আমরা অ্যাটাকিং এ যাব। আমরা যদি ফরওয়ার্ডে খেলি দিই, খেলা দিলে ঠেলা দিবে, খেলার সাথেই ঠেলা হয়ে যাবে, কিন্তু কোনো নিরীহ ব্যক্তি বা অন্য কাউরে না। এই জঙ্গি গোষ্ঠীর ধৈরা উৎপটাং করে দিতে হবে, তাইলেই আমরা আইসা যাব। আস্তে আস্তে আরো খবর আসবে, আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু হইতে থাকবে, দেখতে থাকেন। হ্যাঁ, বিদেশের যেসব শক্তি আছে সেগুলো আস্তে আস্তে দেখবেন যে আমাদের পক্ষে আসতেছে, কিন্তু একমাত্র আসবে না পাইকা আর তুর্কি, পাকিস্তান আর তুর্কি, এই দুইটা আইব না। এই দুইটা বাদে আর সবাই আসবে, এবং এদের এই জঙ্গি গোষ্ঠীগুলা আমাদের পেছনে লাগানোর সর্বোচ্চ চেষ্টা এরা করুন। সুতরাং চোখ কান খোলা রাখেন, এবং একটা কথা এখনো বলে দিই, ভবিষ্যতে প্রতিদিন বলবো এখন থেকে, সেটা হচ্ছে যে নেত্রী যেই মাত্র বলবেন যে আমি কালকে আসছি, ডেট ঘোষণার সাথে সাথে সেদিনই আপনাদের ফরওয়ার্ডে যায় খেলা শুরু করে দিতে হবে। যা গেছে গেছে, আর কিছু যাওয়ার নাই, ইজ্জত তো এমনি গেছে, আর বেজ্জিতি আর কি ডর। সুতরাং ফরওয়ার্ডে খেলবো, সব সাবা করবো। শেখ হাসিনার আগমন বার্তায়, শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা কিন্তু দেখেছেন। এবং তাদের একটাই কথা, তারা নানান কথা যেগুলা বলে সেগুলাই বলছে শেখ হাসিনা সম্পর্কে, যে তিনি কিভাবে আসবেন, আসলে তাকে জেলে নেওয়া হবে, তাকে তিনি মানবাধিকার লঙ্ঘন করছেন, গণহত্যা চালিয়েছেন। একই গীত তারা গেয়ে যাচ্ছে, কিন্তু যে জিনিসগুলো আজকে বাংলাদেশের মানুষের সামনে প্রশ্ন, সেটা হলো যে 2024-এর যে জঙ্গি উত্থান হলো, সেই জঙ্গি উত্থানে বাংলাদেশের মানুষ কি পেল? আমরা ধরে নিলাম বাংলাদেশের মানুষ, অবুঝ অবোধ মানুষের একটা শ্রেণী সেই জঙ্গি উত্থানে সামিল হয়েছিল। সেই উত্থানে মানুষ কি পেয়েছে? এই প্রশ্নের উত্তর যদি বাংলাদেশের 24-এর স্বাধীনতা বিরোধীরা দিত, তাহলে কিন্তু তারা যে শেখ হাসিনার আগমন বার্তা সম্পর্কে যেই প্রশ্নগুলো তুলছে, সেগুলো হচ্ছে অনেক বেশি আপনার তাদের যে ইচ্ছা যে শেখ হাসিনা না আসুক, এই 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 ধরনের তাদের কথাবার্তা শুনে যেন শেখ হাসিনা ভয় পায়, না আসে, এবং বাংলাদেশের মানুষ যেন সেই 24-এর জঙ্গি উত্থানকারীদের সেই চাতুর্যের যেই মায়াজাল একটা সৃষ্টি হয়েছিল, সেই মায়াজালে আবদ্ধ থাকুক। এটাই তো চায় এরা। তাহলে এদের আসলে সবার আগে ওই প্রশ্নটার উত্তর দেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ 2024-এ যে জঙ্গি উত্থান করলো, সেই উত্থানে তারা কি পেয়েছে। দেখুন, একটা জঙ্গি উত্থানের পর এক ধরনের প্রতিক্রিয়া হয়, একটা দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, আর একটা গণ অভ্যুত্থানের পর সেই দেশে অন্য একটা পরিস্থিতি তৈরি হয়। আপনি যদি কোনো গণ অভ্যুত্থান করেন, সত্যিকারের গণ অভ্যুত্থান, বিপ্লব ইত্যাদি করতে পারেন, বিপ্লব বা গণ অভ্যুত্থান বিজয় হওয়ার পর থেকে সবার মধ্যে এক ধরনের বিশাল একটা আপনার আশা, ভরসা, অনুপ্রেরণা, চারিদিকে মানুষের উৎফুল্লতা ইত্যাদি আপনি দেখতে পাবেন। আর 24-এ জঙ্গি উত্থানের পর, হ্যাঁ, প্রথম 1-2 দিন হয়তো মানুষ কিছু ভাবতে পারে, যদিও সত্যিকারের সচেতন মানুষ যা যা আশঙ্কা করেছিল সেগুলাই হয়েছে। মানুষ একটা দিন কি শান্তিতে ছিল 24-এর জঙ্গি উত্থানের পর? একদিন কি মানুষ দেখেছে যে বাংলাদেশে, হ্যাঁ, আশা ভরসার অনেক কিছু দেখা গেছে? যে ইউনূসকে বাংলাদেশের মানুষ দশকের পর দশক ভেবে এসেছিল যে আহা, এই ব্যক্তিটা বুঝি ক্ষমতায় আসলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, সেই ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো, এক সপ্তাহ যায় নাই, সে 666 কোটি টাকা নিজের মাপ নিয়ে নিল। শেখ হাসিনার সরকার থাকলে যেই টাকা, শুল্ক, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সে
জেলে যেত, সেই ট্যাক্স ফাঁকিটা সে কিন্তু 1 সপ্তাহের মধ্যে নিয়ে নিল। 2-3 সপ্তাহ যেতে না যেতে ইউনূসের অর্থলোভের সব বহিঃপ্রকাশ ঘটলো। সে ইউনিভার্সিটি করলো, সে আদম ব্যাপারীর লাইসেন্স নিল, সে বিকাশের মতো আপনার টাকা এই বিকাশের মতো সংগঠনের সে মালিক হয়ে গেল। ইতিমধ্যে যে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশ এবং বিদেশে, হ্যাঁ, যে এর মধ্যে শুধু বাংলাদেশে 30,000 কোটি টাকার একটা অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছে। তারপরে ইউনূসের বাহিনীগুলো আমরা যেই মানবাধিকার লঙ্ঘন করলো সেটাও কিন্তু বাংলাদেশে আগে কখনো হয় নাই। কিন্তু যেই জিনিসটা মানুষ দেখেছে যে তাদের সাথে প্রতারণা করেছে, গণ অভ্যুত্থানের কথা বলে, মিথ্যা কথা বলে তাদের সন্তানদের চাকরি দিবে, চাকরিতে আর কোনো বৈষম্য থাকবে না, এইটা বলে তারা শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। এবং এর সাথে কিছু পাকিস্তানি সুশীল যুক্ত হয়েছিল, যারা নির্বাচন নাই এই কথা বলে যুক্ত হয়েছিল। তারপরে দেখেন মানুষের কিন্তু একটা স্বপ্ন পূরণের দিকে ইউনূসও যায়নি, তারেক রহমানের সরকারও যায়নি। এই প্রেক্ষাপটগুলো যদি আজকে এটার জবাব যদি এই স্বাধীনতা বিরোধী যেই সব কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন টক শোতে, যে না শেখ হাসিনা এখন আসবে না, তাকে এটার সম্মুখীন হতে হবে, সেটার সম্মুখীন হতে হবে। আচ্ছা, এদের প্রোটেকশনটা কি? এই যে লোকগুলা এই কথাগুলো বলছে, শেখ হাসিনা সরকার আসবে না, শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনা আসলে তাকে জেলে দিবে, খুন করবে, হত্যা করবে, হ্যাঁ, তাদের প্রোটেকশনটা কি? কোন জনতা তাদের বাঁচাবে? তাদের অর্থনৈতিক প্রোটেকশন কি? বাংলাদেশের অর্থনীতি তো ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি ধ্বংস। তারেক রহমান আসলে বাংলাদেশে শেখ হাসিনাও আসতে হবে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেইভাবে দিনকে দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারেক রহমান তো এমনিতে পালিয়ে যাবে, বিএনপি সরকার পালিয়ে যাবে। মানুষের যে ক্ষুধা দারিদ্র শুরু হয়ে গেছে, দেখেন চট্টগ্রামে যে বন্যা হচ্ছে, আপনি দেখবেন না কোথাও কোনো ধরনের ত্রাণ তৎপরতা আছে, কোথাও কোনো ধরনের মানুষকে সহযোগিতা করার এবং এই ধরনের দৈব দুর্বিপাক মোকাবেলা করার কোনো ধরনের প্রস্তুতি সক্ষমতা বর্তমানে যে সরকার আছে তারা দেখাতে পারছে। আপনারাই দেখেন, সবাই দেখেন না পারছে কিনা। এই অবস্থায় এইসব নিয়ে ওদের চিন্তা নাই, ওরা চিন্তিত যে শেখ হাসিনা আসবে এই ঘোষণা প্রতিহত করা। এই ঘোষণা প্রতিহত করে মানুষের পক্ষে যদি তারা জনমত গঠন করতে চায়, তাদেরকে মানুষের মনে যে প্রশ্নগুলি আছে তার উত্তর দিতে হবে। সেই প্রশ্নগুলি কি? প্রথম প্রশ্ন হলো যে আমাদেরকে তো চাকরির কথা বলে নিয়ে গেলা তোমরা মাঠে, চাকরির কি হলো? কতগুলা বিসিএস পরীক্ষা হলো? বাংলাদেশে কতগুলো সরকারি চাকরিতে নিয়োগ হলো? এই নিয়োগগুলো কারা পেল? বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগ থেকে শুরু করে কোনো কিছু 2024-এর আগস্টের জঙ্গি উত্থানের আগে, হ্যাঁ, রাজনীতিকীকরণ ছিল, বিভিন্ন প্রভাব ছিল, এবং আওয়ামী লীগ সরকার তো তখনও চাকরি গণহারে এই জামাত শিবিরকে দিয়ে গেছে। কারণ হলো জামাত শিবির বিসিএস পরীক্ষা সরকারি চাকরির জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করে। আমি দুর্নীতি ফুর্নীতি এসবের কথা বলছি না। তারপরে আপনার তখনও কিন্তু এই জামাত শিবিরের জ্বালায়, তাদের কোচিং সেন্টারের জ্বালায়, তাদের চাতুর্যের জ্বালায় সাধারণ মানুষ কিন্তু খুব একটা চাকরি পেত না, পেত ওরাই। আর 2024-এর জঙ্গি উত্থানের পর আর ওই অতটুকুনো বাধা ওরা রাখে নাই যে বিসিএস পরীক্ষা দিবে কাউকে। গণহারে জঙ্গিদের ঢুকিয়েছে জামাত, বিএনপি। এখানে আমার ধারণা, আমরা সবাই জানি, আসলে ধারণা না, বিএনপি এখানে দ্বিতীয় স্থানে আছে, প্রথম স্থানে আছে শিবির, সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী এবং 1971 সালে পরাজিত শক্তি। সব চাকরি পেল। চাকরি এমন একটা জিনিস, আপনার পরীক্ষার আগে মনে করে যে 18 কোটি মানুষ সবাই চাকরি পাবে, চাকরি পেয়ে গেলে 5,000 মানুষ চাকরি পায়, বাকি সবাই বঞ্চিত ফিল করে। এই রকম একটা ইস্যুকে, যেমন এটা যেরকম একটা জনপ্রিয় ইস্যু, যেটাকে তারা তখন যেটার উপর ভর করেছিল, যখন এই জনপ্রিয় ইস্যুর উপর আপনি চাতুর্য করেন, অর্থাৎ চাকরি সাধারণ মানুষদের দিবেন বলে চাকরিগুলো সব জামাত নিয়ে নিছে,
এই ক্ষোভ কিন্তু বাংলাদেশের সব মানুষের আছে। সেটার উত্তর দাও তোমরা। সেই উত্তর কি আছে? চাকরি দিবে, নির্বাচন করেছো তোমরা বাংলাদেশের সব। এইটা দেখেন, এই নির্বাচনের ইস্যুটাও কিন্তু খুবই সহজ। একেবারে আওয়ামী লীগের উপর যত দোষ ওরা দিতে চায়, আমি সব দোষ যদি মেনেও নেই, তারপরেও কি বাংলাদেশের শতকরা 50% মানুষকে কোনো নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব? কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আপনার মানে ন্যূনতম যদি কারো নির্বাচনী ব্যবস্থার উন্নতি করতে চায়, সেটা কি সম্ভব? সম্ভব তো না। ফলে আপনি মানুষকে, এই যে লোকগুলা বলছে আজকে যে শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনা আসলে তাকে জেলে যেতে হবে, শেখ হাসিনা এগুলো বলে বলে তার নেতাকর্মীদের চাঙ্গা করে রেখেছে। শেখ হাসিনার নেতাকর্মীরা তো চাঙ্গা ছিলই, আবার নতুন করে কি চাঙ্গা করবে? এত দমন পীড়ন করে কি শেখ হাসিনার যে তৃণমূলের বিশাল কর্মী বাহিনী, সমর্থক বাহিনী, কাউকে কি দমিয়ে রাখা গেছে? জেলে নিয়ে, জেলখানায় হত্যা করে কোনো জায়গায় কি তাদের দমিয়ে রাখা গেছে? নতুন করে শেখ হাসিনা তার কর্মীদের কি উজ্জীবিত করবেন? বরঞ্চ সত্য কথাটা দেখেন, সত্য কথাটা হলো যে কর্মীরা চাচ্ছে যে শেখ হাসিনা কেন আরো আগে বাংলাদেশে আসলেন না। শেখ হাসিনার কর্মীরা তো চাচ্ছিল আরো আগে কেন নেত্রী বাংলাদেশে আসছে না, তারা তো প্রস্তুত নেত্রীর জন্য জান দিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে কর্মীদের চাঙ্গা রাখার কি? তিনি তো কর্মীদের অনুরোধ এতদিন উপেক্ষাই করছেন। কারণ হলো শেখ হাসিনা একজন 78 বছর বয়সী নারী মানুষ এবং 78 বছর বয়সী রাজনীতিবিদ, 22 বছরের সরকার প্রধান। তিনি জানেন যে কোন সময়টায় তাকে বাংলাদেশে আসতে হবে। তিনি সেই সময় আসেন, তিনি কর্মীদের প্রিম্যাচিওর ডাকে সাড়া দেননি। ফলে তারা যে বলে এখন শেখ হাসিনা তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একথা বলেছে, এটার ভিত্তিটা কোথায়? এগুলোর আসলে জবাব দেওয়ারও কিছু নাই। জবাব দেওয়ার এই জন্য নাই যে কুযুক্তি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনার করা গেছে, ঠকানো গেছে 2024-এর জঙ্গি উত্থান পর্যন্ত। এই জঙ্গি উত্থানও শেষ, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির সকল ধরনের চাতুর্য শেষ। এগুলো আসলে আর বাংলাদেশে চলবে না। এবং আমি আরো অন্যান্য ভিডিওতে বলেছি, বাংলাদেশে যা কিছু হয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, অগণতান্ত্রিক শক্তিগুলার চূড়ান্ত বিজয় হয়ে গেছে 2024-এর জঙ্গি উত্থানে। তারা যদি সেই জঙ্গি উত্থানটাকে কাজে লাগাতে পারত, অর্থাৎ মানুষের উপকারে লাগাতে পারত, এমনকি বাংলাদেশের যে অর্ধেক মানুষ মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে খুবই বীতশ্রদ্ধ এবং এটাকে অসম্মান করে, গালিগালাজ করে, এটাকে সন্দেহের চোখে দেখে, তাদেরও যদি অর্থনৈতিক উন্নয়নে এই 24-এর জঙ্গি উত্থান কোনো ধরনের ভূমিকা রাখত, তখন কিন্তু আওয়ামী লীগের ফেরা বা শেখ হাসিনার ফেরা, এই প্রশ্নগুলো আসতে পারত যে তিনি এসে আসতে পারবেন কিনা বা সফল হবেন কিনা। তারা তো কোনোটাই করতে পারে না। আর না পারারও কারণ কিন্তু দেখেন, না পারারও কারণ কিন্তু একটাই, যে জঙ্গিদের যে বুদ্ধির যে সীমা, তাদের চিন্তার যে সীমা, তাদের বিকাশের যে সীমা, সেটা আসলে একটা উত্থান করা পর্যন্ত। পরবর্তীতে তারা কিন্তু আর রাষ্ট্রটাকে সঠিক পথে রাখতে পারে না। এইটার আপনার একেবারে জ্বলন্ত উদাহরণ আছে। আসলে এখানে আমাদের সীমাবদ্ধতা হলো কি, জঙ্গিদের উত্থান, তাদের সাফল্য নিয়ে কথা বলতে গেলে তো বেশি উদাহরণ আমরা দিতে পারি না, কারণ পৃথিবীতে বাংলাদেশের মতো এমন অবোধ জনগোষ্ঠী তো নাই। পৃথিবীর শতভাগ রাষ্ট্র তো জঙ্গিবাদকে ফেলেই দিয়েছে, সে মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, তারা তো জঙ্গিবাদকে রাষ্ট্র শাসন করতে দেয় না, রাষ্ট্রকে দখল করতেই দেয় না। আমাদের কাছে উদাহরণ আছে আফগানিস্তানে তালেবানরা একবার সোভিয়েত সমর্থিত সরকারকে পরাজিত করেছে, আরেকবার মার্কিন সমর্থিত সরকারকে পরাজিত করেছে। চিন্তা করে দেখুন, দুইবারই কিন্তু আফগানিস্তান কোনো ধরনের শান্তি বলুন, উন্নয়ন বলুন, আফগানিস্তানে সেটা আনতে ব্যর্থ হয়েছে। তালিবানরা পারে নাই। তারা
মার্কিন সমর্থিত সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছে, তারা সোভিয়েত সমর্থিত সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছে। চিন্তা করেন, জঙ্গিবাদের ক্ষমতা আছে, কিন্তু সক্ষমতা যথেষ্ট যদি জনগণ তাদের সাথে চলে যায় কোনো না কোনো কারণে। কিন্তু যেই রাষ্ট্র ক্ষমতা ওরা আসে, তখন রাষ্ট্র হয়ে যায় ভাগাড়। আজকে আপনার আফগানিস্তানের একই অবস্থা। সেখানে আপনি নারীদের কি অবস্থা দেখেন, অর্থনীতির কি অবস্থা দেখেন, ব্যাপক দারিদ্র, কোনো ধরনের উন্নতি সেই দেশটাতে নাই। শুধু একটা রক্ষা কবচ, দেশটা বড়, জনসংখ্যা ছোট, ফলে তারা ঘাস লতা পাতা এইগুলো খেয়ে বেঁচে থাকতে পারছে। বাংলাদেশের তো সেই অবস্থা নাই। বাংলাদেশের 16 কোটি মানুষ তো ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকবে না। আর আফগানিস্তানের মতো করে কিন্তু বাংলাদেশের মানুষ গড়ে ওঠেনি। জঙ্গিদের আপনি এই সাফল্যটা কখনোই আসে না। তারা জঙ্গি উত্থান পর্যন্ত করতে পারে, তারপরে আর তাদের ব্যর্থতা শুরু হয়ে যায়, যেটা বাংলাদেশে শুরু হয়ে গেছে। এবং যেটা আমরা ভেবেছিলাম যে হয়তো 3, 4, 5 বছর লাগবে, যেই ধরনের অঘটন আওয়ামী লীগের যে সাময়িক আপনার পরাজয়টা হয়েছে সেখান থেকে কামব্যাক করতে, সেটা তার চেয়েও দ্রুত হয়েছে। কারণ হলো অর্থনৈতিক ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে এই জঙ্গি উত্থানের পরে যারা রাষ্ট্রটা দখল করে রেখেছে, তারা আসলে সব জায়গায় চরমভাবে ব্যর্থ। তাদের এই দুটো রাষ্ট্র চালানো, অভ্যন্তরীণ নীতি কিংবা পররাষ্ট্রনীতি, কোনোটাতেই কোনো ধরনের দক্ষতা তাদের নাই। আর দক্ষতা যে নাই সেটা আমরা যেমন বুঝতে পেরেছি, বিদেশি শক্তিগুলোও তেমন বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেই বর্তমানে তারা শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনার সংযোগ রক্ষা করছে এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটাকে তারা ফ্যাসিলিটেট করছে। এটাই হলো সবকিছুর পেছনের শক্তি। আর শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, কারাদণ্ড এগুলা নিয়ে কথা বলতেছে তো, দেখেন এগুলো তো তাদের কাছেই উদাহরণ আছে। তারেক রহমানের কি ছিল? তারেক রহমান, খালেদা জিয়া সবাই তো হ্যাঁ কনভিক্টেড ছিলেন। তাদের কোনটা কোথায় চলে গেছে? তাদের উত্থান তাদেরকে সাথে সাথে মামলা মোকদ্দমা সব ফেলে দিয়েছে না? তারেক রহমানকে আদালতে দাঁড়াতে হয়েছিল? কোনো আইন কানুনের সম্মুখীন হতে হয়েছিল? হয়নি। কারণ সেটা তখনকার জঙ্গি উত্থানের সাফল্য। তারেক রহমান এই জঙ্গি উত্থানের নেতৃত্ব দিয়েছেন বলে তিনি দাবি করেন, যদিও আমি মনে করি না তিনি নেতৃত্ব দিয়েছেন। আমি মনে করি তিনি জঙ্গিদের পেশি শক্তি সরবরাহ করেছিলেন। কিন্তু জঙ্গিদের যেহেতু এরকম জায়গায় দাঁড়ানোর কেউ নাই, তারেক রহমান দাঁড়িয়েছেন। সেই সূত্রে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার এত বড় মামলা থেকে তিনি অব্যাহতি পেয়ে গেছেন। আর এইখানে শেখ হাসিনা, তিনি একটা জঙ্গি উত্থান মোকাবেলা করেছেন। সেখানে জঙ্গিরা জঙ্গিদের হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, অবশ্যই পুলিশি অ্যাকশনে কিছু মানুষ মারা গেছে। সেইখানে শেখ হাসিনাকে আদালতে আপনার ফাঁসি দিবে। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আমরা কাউকে ফাঁসি দিতে পারলাম না। এই 24-এর জঙ্গি উত্থানে যারা সরকারের পক্ষে দায়িত্ব পালন করেছে তাদেরকে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়াটা কত বড় মামার বাড়ির আবদার! গণহত্যা এদের কাছে দেখেন কত ছেলে খেলা, পুতুল খেলা হয়ে গেছে। যেই দেশে গণহত্যার মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই গণহত্যার শিকার এই দেশের সাধারণ মানুষ। 71 সালে তারা সেটার দেখেছে সেই গণহত্যা। সেগুলো আমাদের সামনে থাকতে 24-এ জঙ্গি উত্থানে জঙ্গিরা জঙ্গিদের মধ্যে যে হত্যাকাণ্ড চালিয়েছে, পুলিশের উপর বর্বরতা চালিয়েছে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। ইউনুস ভল্টার ট্যুরকে দিয়ে একটা রিপোর্ট বানিয়ে, সেই রিপোর্ট নিয়ে এরা বারবার কথা বলে, জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট। আমি আরেকটা ভিডিও করেছি আইরিন খানকে নিয়ে, সেখানে আমি এই রিপোর্ট নিয়ে কথা বলেছি। আশা করি আপনারা শুনতে পারবেন। এই লাইভ আর বেশি দীর্ঘ করব না। যদি দু একটা প্রশ্ন থাকে আমার বন্ধুদের, সেগুলা নিয়ে কোনো মন্তব্য করব, তারপরে লাইভটা আমরা লাইভ থেকে শেষ করে দিব। আচ্ছা, এখানে সাধারণ মানুষের জন্য কি কর্তব্য একজন বলেছেন, তার নামটা প্রতীক বিশ্বাস। সাধারণ মানুষের কর্তব্য হলো সাধারণ মানুষ তার যেন ভালোটা বোঝে। কে তার অর্থনৈতিক দুর্দশা গুছাতে পারবে, কে তার জীবনে শান্তি দিতে পারবে,
কে তাকে এই যে বাংলাদেশে 2024 থেকে জঙ্গি উত্থানের কাল থেকে যে ঘৃণা প্রচারিত হচ্ছে, এই ঘৃণা থেকে মুক্তি পেতে হলে কারা তাদেরকে প্রেমের বার্তা, ভালোবাসার বার্তা দিতে পারবে, শান্তির বার্তা দিতে পারবে, তাদের চিহ্নিত করলেই সাধারণ মানুষ আপাতত তাদের কর্তব্যটা শেষ করবে। ধন্যবাদ ভাই আপনাকে। এরপরে চট্টগ্রামে এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, এত লোকের চাকরি চলে গেল, মনে করেছিলাম বিএনপি কিছু করবে অর্থনীতি সচল করার জন্য, কিন্তু কিছুই করেনি। এই সম্পর্কে কিছু বলেন। সঞ্জীব মিত্র, ধন্যবাদ। এটাই আমি তো বারবার এই জিনিসটাই বলছি। দেখেন, সত্য কথা হলো এই প্রশ্নটাই হলো বাংলাদেশের মানুষের সামনে আজকে সবচেয়ে বড় প্রশ্ন। জঙ্গি চরমপন্থী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। আমাদের সৌভাগ্য এখানে, যে দুর্ভাগ্য সৌভাগ্য একটাই, যে কোনো দেশে চরমপন্থী তারা এমনিতে একটা সমস্যা, আমাদের দেশে এটা ডাবল সমস্যা, কারণ এই চরমপন্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও শত্রু। এরা যা কিছু পারে, আপনার যত রাস্তাঘাটে যত ধরনের এনার্কি তৈরি করতে পারে, কিন্তু কোনো ধরনের অর্থনৈতিক উন্নতি তারা করতে পারে না। যার কারণে আমরা দেখলাম যে 2024-এর আগস্টের জঙ্গি উত্থানের পর বাংলাদেশের এইরকম কলকারখানা, শুধু চট্টগ্রাম কেন, এর আগেও অনেক জায়গায় বন্ধ হয়েছে। কোনো কলকারখানা, শিল্প কলকারখানা বন্ধ হওয়া এদের দ্বারা খুলে দেওয়া সম্ভব নয়, এগুলো চালু করাও সম্ভব নয়, বিদেশি বিনিয়োগ আসবে না। সুতরাং মানুষ অর্থনৈতিকভাবে এখন ধ্বংস হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে। এখান থেকে তো মানুষ মুক্তি চায়। এই মুক্তিটা আসবে, এটা দিতে পারে প্রমাণিতভাবে একমাত্র জননেত্রী শেখ হাসিনা। আচ্ছা, ইনফিনিটি এন্টিটি লিখেছেন, পাকিস্তানে বসবাসকারী নাস্তিক বুদ্ধিজীবীরা কিছু ক্ষেত্রে পাকিস্তানকে ঘৃণা করলেও বাংলাদেশে কিছু সেকুলার ও নাস্তিক পাকিস্তানপন্থী কেন? এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। প্রশ্নটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেকুলার আর নাস্তিকরা পাকিস্তানপন্থী কেন, এটা আমাদের বাংলাদেশের মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এই ভারত রাষ্ট্রটা ভাগ হয়েছিল দুটো রাষ্ট্র হওয়ার জন্য। একটা রাষ্ট্র হবে ভারত হিন্দুদের জন্য, একটা রাষ্ট্র হবে পাকিস্তান মুসলমানদের জন্য। ফলে অনেক মানুষ এই জায়গায় সামিল হয়েছিল, কারণ তারা সেসব মানুষ শিক্ষিত ছিল, ধার্মিক ছিল, অধার্মিক ছিল, নাস্তিক আস্তিক সব ছিল মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যেও। কিন্তু তারা মুসলমান রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। মুসলমান রাষ্ট্রের স্বপ্ন দেখে এদের অনেকেই ভারতের পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গা থেকে আপনার বাংলাদেশে এসছে, তখনকার পূর্ব পাকিস্তানে, অনেকে আবার পশ্চিম পাকিস্তানে চলে গেছে। পশ্চিম পাকিস্তানে চলে গেছে, বাংলাদেশে এসে কিন্তু তারা পাকিস্তানের স্বপ্নে এসেছিল। 1971 সালে যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু যখন পাকিস্তানটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্র করে ফেললেন, মানসিকভাবে এই নাস্তিক সেকুলার যারা সত্যিকারের একটা পাকিস্তান রাষ্ট্রে বসবাস করতে চেয়েছিল, কারণ তারা মুসলিম সাম্প্রদায়িক ধর্মে বিশ্বাস করে না, কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িকতা তাদের জিনে ঢুকে গেছে। এইটা ভারতবর্ষের উৎকর্ষের দিক চিন্তা করলে এটা রুলটা পাওয়া যায়। এখানে হিন্দুরা ছিল, মুসলমানরা এসছে, দুটা ধর্ম যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে কিন্তু দুই ধর্মের মানুষের মধ্যে আপনার সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে। প্রতি আস্তিক নাস্তিকের বেসিসেও, মানে ধর্মের বেসিসেও হয়েছে, এটা নাস্তিকদের মধ্যেও কিন্তু সাম্প্রদায়িকতা চলে গেছে, অর্থাৎ মুসলমান নাস্তিকরাও হিন্দুদের ঘৃণা করে। এই অবস্থায় যারা এদেরই যেই অংশটা এখন আমরা দেখি যে এদের প্রতিনিধিত্ব করে সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, মতিউর রহমান, মাহফুজ আনাম, তারপরে বদরুদ্দিন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, যখন এই লোকগুলো 71 সালে দেখলো যে পাকিস্তানটা আর নাই, তারা কিন্তু মানসিকভাবে তারা রুটলেস। চিন্তা করেন, আগে কিন্তু তারা, যেমন বদরুদ্দিন উমরের কথা ভাবেন, তারা ভারতের পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে, মানুষ কখন দেশ ত্যাগ করে, যখন সে প্রচন্ড ঘৃণায় থাকে কিংবা প্রচন্ড বিপদে থাকে। এত বেশি ঘৃণা, এত বেশি বিপদে থাকে যে সে তার দেশ বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় এসে সে আস্তানা গাড়ে বাড়ি করে।
আবার যখন দেখে যে তার সেই স্বপ্নের দেশটাও আবার ভেঙে গেল, তার যে হতাশা, এইটা বুঝতে হবে। বদরুদ্দিন উমরের হতাশাটা বুঝতে হবে। যেই হতাশা থাকার কারণে সে সারা জীবন বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, কারণ তার স্বপ্নের রাষ্ট্রটা বঙ্গবন্ধু ভেঙে দিয়েছে। এই রকম যারা উদ্বাস্তু মুসলমান এই দেশে এসেছিল, তাদের মধ্যে যারা শিক্ষিত শ্রেণী, তারাই সেকুলার, তাদের অনেক অংশ নাস্তিক, কিন্তু 71 সালে তো তাদের স্বপ্নের দেশটা ডিসঅ্যাপিয়ার করলো। এই লোকগুলাই যদি পশ্চিম পাকিস্তানে চলে যেত, অর্থাৎ তারা পূর্ব পাকিস্তানে না এসে তারা যদি ওই সময় পশ্চিম পাকিস্তানে যেত, তাদের কিন্তু এই ধরনের স্বপ্নভঙ্গের আর কোনো কারণ থাকতো না। কারণ যে রাষ্ট্রটা তারা চেয়েছিল সেইটা তো পাকিস্তান, আর 71-এ পাকিস্তানটা থাকলো না। এই লোকগুলো মানসিকভাবে এখন পর্যন্ত স্টেটলেস। ফলে দেখবেন এদের সেই স্বপ্নের একটা রাষ্ট্র ফিরে পাওয়া এদের জন্য যেই পরিমাণ তীব্র আকাঙ্ক্ষা, সেইটা তাদের কাছে তাদের গর্দান হারানোর ভয় থেকে অনেক বড়। ফলে এই লোকগুলা, মতিউর রহমান, মাহফুজা নাম, এই লোকগুলা, যেই জঙ্গিরা সুযোগ পেলেই তাদের গর্দান কর্তন করে ফেলবে, তাদের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গেছে। কারণ হলো তাদের গর্দানের চেয়েও তাদের আরো গভীরতর স্বপ্ন হলো তাদের পাকিস্তান ফিরে পাওয়া, অথবা পাকিস্তান আদলের একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিত্তি হবে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা। এই জিনিসটা আসলে আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। এই প্রশ্নটার উত্তর বুঝতে পারা আগামী দিনে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সঠিকভাবে নির্মাণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আর একটা প্রশ্ন করেছেন সাদিয়া ইসলাম, তিনি বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে উনি দেশে আসলে তো সব এক হয়ে যাবে, জামাত, বিএনপি, জঙ্গি। এক তো ওরা আছে এখনো, এখন পর্যন্ত ওরা অভ্যন্তরীণভাবে ওরা একটা দ্বন্দ্বে লিপ্ত আছে। সেই দ্বন্দ্ব হলো যে রাষ্ট্রটা, শেখ হাসিনার পতন ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতাটা থাকা উচিত ছিল শাহরিয়ার, পিনাকি, কনক সারোয়ার, তারপরে ফুয়াদ, এদের হাতে রাষ্ট্র ক্ষমতাটা থাকার কথা ছিল, কিংবা জামাতের শফিক। রাষ্ট্র ক্ষমতাটা আছে বিএনপির হাতে। এইখানে একটা দ্বন্দ্ব আছে, তারা অভ্যন্তরীণভাবে এই দ্বন্দ্বে জড়িত। কিন্তু আবার শেখ হাসিনার বিরুদ্ধে তারা সবাই এক। এটা সব সময় ছিল, অতীতে যে কোনো সময় ছিল, এখনো আছে। এরা এইটা বলে আর একটা শক্তি ওরা গ্রহণ করে যে হ্যাঁ, শেখ হাসিনা আসলে তো এরা সবাই এক হয়ে যাবে, তখন শেখ হাসিনা আর আসতে পারবে না। দেখেন, এক হবে বাংলাদেশের 2 কোটি মানুষ, সবসময় এক হবে। এরা পেটে ইট বেঁধে বাংলাদেশকে আফগানিস্তান করে ফেলতে চায়। কিন্তু এই 2 কোটি মানুষের বাইরে আরো তো 16 কোটি 18 কোটি মানুষ আছে, সেখানে বিএনপি সমর্থকও আছে, এমনকি জামাতের সাধারণ সমর্থকও আছে। এরা কিন্তু তখন আবার এই দিকে যাবে না। আর আওয়ামী লীগের এখানে সংখ্যার চেয়ে আওয়ামী লীগের সমর্থকরা কি করবে? আওয়ামী লীগের সমর্থকরা তখন কি আপনার হাত গুটিয়ে বসে থাকবে? আর বাংলাদেশের যে সামরিক বাহিনী, এদের জোরেই কিন্তু এই জুলাই জঙ্গি উত্থানকারীরা এখন পর্যন্ত রাস্তায় টিকে আছে। সামরিক বাহিনীর আপনার সমর্থন, এটা কচু পাতার পানি। যখন যেই দিকে বাতাস গড়ায় সামরিক বাহিনী তখন সেই দিকে চলে যায়। ফলে সামরিক বাহিনীর নিয়ে আপনারা কেউ যদি ভয় পান যে শেখ হাসিনা আসার 2-4 দিন আগে সামরিক বাহিনী পুরোপুরি উল্টে শেখ হাসিনার পক্ষে চলে যাবে। কারণ সে সামরিক বাহিনীগুলোও বুঝে ফেলছে যে তাদেরও তো আপনার গোষ্ঠীগত স্বার্থ আছে। তাদের গোষ্ঠীগত স্বার্থ রক্ষা হবে একমাত্র বাংলাদেশের স্থায়িত্বের উপর, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির উপর। ওরা বুঝে গেছে না যে এগুলো কোনোটাই 2024-এর উত্থানকারীরা দিতে পারছে না। ফলে আসলে সামরিক বাহিনীর সমর্থনটা ওদের প্রতি আর থাকবে না। ফলে এদের ঐক্য, সেই 2024-এর যাদের ঐক্য হয়েছে তাদের ঐক্য এখানে আসলে কোনো ধরনের আপনার শেখ হাসিনা আসার সামনে কোনো বাধাই তৈরি করতে পারবে না। আপনারা দেখবেন এটা সময় মতো। সাইফুল বাতেন টিটো, বাহ, উনি তো
আমি তো ওনারই বক্তব্য শুনি। পার্বত্য চট্টগ্রামের বন্যা একটি নিয়মিত বিষয়, যা নিয়ে বর্তমান মুস্তাশার কোনো প্রস্তুতি নেই, বরং সাদা শকুন সেখানে গিয়ে মশকরা করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই টিটো, আপনি তো এগুলো আমার চেয়ে অনেক ভালো বোঝেন। এগুলো তারা, এই সাদা শকুন যেটা করেছে, কালকে একজন ফেসবুকে লিখেছে যে অন্তত এরশাদ এর চেয়ে অনেক ভালো করেছিলেন। আর এই সাদা শকুনকে দেখে আমরা তো কি বলবো, মতামত কি দিব এরা এখন বাংলাদেশের যে আবর্জনা, সে আবর্জনা বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত বুঝে ফেলেছে। আমি যতটা বুঝি, বাংলাদেশে বর্তমানে জামাতের জনপ্রিয়তা সবচেয়ে কম। যেই জনপ্রিয়তাটা উঠেছিল এই এই ইয়ের সময়, কি বলে, 24-এর জঙ্গি উত্থানের আগে এবং শেখ হাসিনার শাসনকালে ওয়াজকারীদের ওয়াজের মাধ্যমে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অসাবধানতা বশত জামাতের ছেলেদের ওয়াজের ক্ষেত্রে ছড়িয়ে দিয়ে এরা জনমত গঠন করেছিল। ফলে জামাতের একটা স্রোত এসেছিল, জনপ্রিয়তা এসেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে এই ফাঁকিটা কোথায়। আর আমাদের এই রত্ন সাইফুল বাতেন টিটো, এরাই তো মানুষকে জামাত এবং মৌলবাদের বিরুদ্ধে সবচেয়ে সচেতন করছে। সেই জিনিসগুলো মানুষ কিন্তু বুঝতে পারছে। এখানে আসলে আধ্যাত্মিকতা এবং বেহেশতে যাওয়ার চেয়েও চাতুর্যের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা। সেই জন্য কাজী ইব্রাহিমের চারপাশে শুধু জিন থাকে। তারেক মনোয়ার, জামাতের যারা যারা আছে, এরা হিন্দি গান নকল করে ওয়াজ বাজায়, শুধু শুধু ঘৃণা ছড়ায়, ভারত ঘৃণা আর হিন্দু ঘৃণা ছড়ায়। ফলে মানুষ কিন্তু এখন সচেতন হয়ে গেছে। আর শকুনের যে ডিসপ্লে ছিল চট্টগ্রামে, সেটাও কিন্তু পুরোপুরি ব্যর্থ। আমি দেখলাম যে এটা মানুষ কোনোভাবে উৎফুল্ল হয় নাই। এসব জায়গায় মানুষ চায় সমাধান, সেটা তো তারেক রহমানের সরকার দিতে পারছে না। আমি মনে করি যেই ডিক্লাইন চলছে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক, সেটা এই দৈব দুর্বিপাক মোকাবেলার ক্ষেত্রেও চলছে এবং মানুষের কাছে সবকিছু এখন পরিষ্কার। ধন্যবাদ সাইফুল বাতেন টিটু আপনাকে এখানে এসে মন্তব্য করার জন্য। আজকে বোধহয় আমরা শেষ করতে পারি, অনেক মন্তব্য আছে। আমার প্রশ্নোত্তর সহ আজকে প্রথম করলাম। বন্ধুরা সাথে থাকবেন আপনারা। হ্যাঁ, আমরা সবাই দায়ী। টিটোর এই ইয়ের সাথে আমি একমত, দায়ী। তবে এদের পরাজয়টাও হবে খুবই কঠিন এবং তখন কিন্তু আমরা যতটা দায় বহন করছি, আমরা সেটা কিন্তু আবার পুষিয়ে দিব সবাই মিলে। বন্ধুরা ভালো থাকবেন। আমি এই লাইভটা নিয়মিত করব। এটার উদ্দেশ্য হলো আপনাদের সাথে ইন্টারেকশন করা এবং এটার নামই হলো শেখ হাসিনার জন্য। যারা যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, শেখ হাসিনার জন্য যারা আছেন, তাদের সবার স্রোতে এই স্রোতে আমার এই স্রোতটাও মিশবে এবং এই মহাপ্রলয় শেখ হাসিনাকে গ্রহণ করবে। একই প্রলয় কিন্তু বাংলাদেশের সকল অশুভ শক্তিকে আপনার তুলে নিয়ে যাবে। আমার মনে হয় সেই দিন শেষ। যে এখন যে মন্তব্যটা আমি দেখতে পাচ্ছি, এগুলো আর ভবিষ্যতের বাংলাদেশে চলবে না।